আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব শোভা গল্পের যে পরের অংশটুকু সেই অংশটুকু নিয়ে। আগের ক্লাসগুলোতে আমি যে আগের অংশগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব এই অংশ থেকে। তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো তাহলে আগের ক্লাসগুলো আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। চলো তাহলে শুরু করি। গভীর পূর্ণিমা রাত্রে সে একদিন ধীরে শয়নগৃহের দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে, পূর্ণিমা প্রকৃতিও শুবার মতো একাকিনী সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্যে পুলকে বিষাদে অসীম নির্জরতা একেবারে শেষ সীমা পর্যন্ত, এমনকি তাহা অতিক্রম অতিক্রম করিয়াও থমথম করিতেছে, একটি কথা কহিতে পারিতেছে না। এখানে লক্ষ্য করো বিষয়টা কি বোঝানো হয়েছে। গভীর পূর্ণিমা রাত্রে অর্থাৎ একটা পূর্ণিমার রাত, সেই রাতে একদিন ধীরে শয়নগৃহের দ্বার খুলিয়া অর্থাৎ শোবার যে ঘর শয়নগৃহ শোবার ঘরের দ্বার অর্থাৎ দরজা খুলে শোভা কি করছে, একদিন পূর্ণিমা রাত্রে শোবার ঘরের দরজা খুলে ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে, অর্থাৎ সে দরজাটা খুলে ভয়ে ভয়ে বাহিরে মুখ বাড়িয়ে চেয়ে দেখে যে পূর্ণিমা প্রক্রিয় শোবার মতো একাকিনী সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া, অর্থাৎ যে পূর্ণিমা প্রকৃতি, যে পূর্ণিমার রাতে যে প্রকৃতিটা আশেপাশে যে প্রকৃতি, সেই প্রকৃতিও কি শোবার মতো একা একে কি আছে, একা সে বসে রয়েছে যৌবনের রহস্যে পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত, এমনকি তাহা অতিক্রম করিয়াও থমথম করিতেছে। এরপরে দেখো লেখা আছে, এই নিস্তব্ধ বেকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ বেকুল বালিকা দাঁড়াইয়া, এই নিস্তব্ধ বেকুল প্রকৃতি প্রান্তে একটি নিস্তব্ধ বেকুল বালিকা দাঁড়ায়, অর্থাৎ এই যে পূর্ণিমার রাত্রে যে প্রকৃতি, তখন এই নিস্তব্ধ প্রকৃতিটা আর আরেকটা মেয়ে দুজন দাঁড়িয়ে আছে দুই প্রান্তে। একদিকে আছে সেই প্রকৃতিটা দাঁড়িয়ে আছে, আরেকদিকে সেই বালিকা অর্থাৎ শুভা দাঁড়িয়ে আছে। এদিকে কন্যা ভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন, অর্থাৎ কন্যা ভারগ্রস্ত পিতামাতা অর্থাৎ শুভার বাবা মা চিন্তিত হয়ে উঠেছেন, কারণ তাদের মেয়েকে বিয়ে দিতে হবে। লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে, অর্থাৎ মেয়ে বড় হয়ে গেছে কিন্তু মেয়ের বিয়ে দিচ্ছে না, এমনকি এক ঘরে করিবে এমন জনরব শোনা যায়। বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, অর্থাৎ তার বাণীকণ্ঠের আর্থিক অবস্থা ভালো। আমরা আগে ক্লাসগুলোতে জেনেছিলাম বাণীকণ্ঠ হচ্ছে সুবার বাবা। বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা অর্থাৎ পারিবারিক অবস্থা ভালো, আর্থিক অবস্থা ভালো, দুই বেলায় মাছ ভাত খায়, অর্থাৎ তারা কি করে দুই বেলায় মাছ ভাত খায়, অর্থাৎ বোঝা যায় তাদের অবস্থা হচ্ছে সচ্ছল। এজন্য তাহার শত্রু ছিল, যেহেতু তাদের সচ্ছল অবস্থা তাই তাদের বাণীকণ্ঠের কি ছিল, শত্রু ছিল। স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল, অর্থাৎ তারা সুবার বাবা মা দুজন মিলে কি করলো, দুজনে বিস্তর পরামর্শ করলো। কিছুদিনের মতো বাণী বিদেশে গেল, কিছুদিনের মতো বাণীকণ্ঠ সুবার বাবা বিদেশ গেল। অবশেষে ফিরিয়া আসিয়া কহিল, চলো কলকাতায় চলো, কলিকাতায় চলো, অর্থাৎ সুবার বাবা যে বাণীকণ্ঠ সে কি করেছিল, কিছুদিনের জন্য বিদেশে গিয়েছিল। অবশেষে সে ফিরে এসে তাদের সবাইকে বলল, চলো এবার আমাদের কলকাতায় যেতে হবে। বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগলো, অর্থাৎ সুবার বাবা যখন বলল চলো এবার আমাদের বিদেশ যেতে হবে, তখন কি হলো, সে বিদেশ যাওয়ার জন্য সমস্ত কিছু প্রস্তুতি নেওয়া হয়ে গেল। কুয়াশা ঢাকা প্রবাদের মতো সুবার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে একেবারে ভরিয়া গেল, অর্থাৎ কুয়াশা ঢাকা প্রবাদের মতো, তো সকাল যে কুয়াশাটা ঢেকে যায়, যখন শীতকাল থাকে তখন যে কুয়াশায় চারপাশ ঢেকে যায় একদম কিছু দেখা যায় না, সেরকম সুবার সমস্ত হৃদয় অর্থাৎ সমস্ত হৃদয়টা সুবার অশ্রু বাষ্প অর্থাৎ চোখের একটা কান্নায় অর্থাৎ কষ্টে তার হৃদয়টা একদম ঢেকে গেছে। সে তার ভিতরে অনেক কষ্ট, সে তার মানে সে এই গ্রাম ছেড়ে যেতে চাইছে না। একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তার বাপ মায়ের সঙ্গে সঙ্গে পীড়িত। সে কি করছে, কিছুদিনের মতো সে কি একটা আশঙ্কা বসে, সে একটা কথা বলে না, তো সেই আমরা জানি সুবা নির্বাক, সেরকম সে একটা নির্বাক জন্তুর মধ্যে সে কথা বলে কোনো রকম এক জন্তুর মতো সে সবসময় তার বাবা মায়ের সঙ্গে সঙ্গে চলতো। ডাগর চক্ষু মিলিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া কি একটা বুঝিতে চেষ্টা করিত, অর্থাৎ সে সবসময় কি করত, বাবা মার সঙ্গে চলতো এবং তাদের বাবা মার দিকে কি করত, সেই বড় বড় চোখ মেলে কি একটা বুঝিবার চেষ্টা করত, কিন্তু তাহারা কিছু বুঝাইয়া বলিতেন না।
অর্থাৎ সুভা তাদের বাবা মার কাছ থেকে কিছু বোঝার চেষ্টা করতো, কিন্তু শুভ্রা বাবা মা কিছু বুঝিয়ে বলতো না। ইতিমধ্যে একদিন অপরাহ্নে সিপফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল, কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস, দেখিস আমাদের বলিস নে। অর্থাৎ একদিন কি করছে, অপরাহ্নে অর্থাৎ বিকালে, অপরাহ্নে অর্থাৎ বিকালে সিপ ফেলিয়া অর্থাৎ যে মাছ ধরার যে সিপ, সেটা আমরা জানি প্রতাপ মাছ ধরে, সে ছিপ ফেলে সে প্রতাপ হাসিয়া বলতেছে যে কিরে সু, তোর নাকি বর পেয়ে গেছে, অর্থাৎ তুই নাকি বিয়ে করতে যাচ্ছিস। এটা প্রতাপ হেসে বলল সুভাকে। দেখিস আমাদের বলিস নি, অর্থাৎ তখন তুই বিয়ে করে চলে যাবে সুভা, এই জন্য প্রতাপ বলতেছে যে বিয়ে করে আবার আমাদের ভুলে যাস নি। বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল। এটা বলে সে আবার কি করলো, মাছের দিকে মনোযোগ করলো, মাছ ধরার সে নেশায় আবার মগ্ন মগ্ন হয়ে গেল। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা যে বাকি এই যে অংশটুক আছে সেই অংশটুক নিয়ে আলোচনা করব। এরপরের ক্লাসগুলোতে আমরা শব্দার্থ, শব্দিকা সবকিছু নিয়ে আরো আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।